রিটার্ন টু মিটিং, রিটার্ন দেই। হ্যাঁ ইনসান, আমরা 24 জন পেয়েছি, তো আমি সহ মনে হয় 24-23 জন। আচ্ছা আমরা পড়া স্টার্ট করে দিই, অনেক সময় অলরেডি চলে গেছে। তোমাদেরকে ওরাল ক্যাভিটি পড়াচ্ছিলাম, খুব ইম্পর্টেন্ট কিছু টপিক, কিন্তু এখান থেকে সিস্টেমিক না থাকলেও এখান থেকে তোমাকে কোয়েশ্চেন ধরবে। আমরা গতদিন এর আগে আমরা কি পড়িয়েছিলাম, কেউ একটু বলো, কে বলবে? রোল 2 3 স্কুল পড়াইছিলেন। রোল 2 3 সবসময় তো তোমরা বললে হবে না। রোল 1 1 বলো দেখি। ম্যাম 1 তো নাই আমাদের, 2 থেকে স্টার্ট। ওকে 2 তো 1। রোল 2 ও তো একদমই কথা বলে না, রুবনা হাসান লিজা। হ্যাঁ রোল 2 আর 3 জান্নাতুল ফেরদৌস, বলো যে কোন দুজনের মধ্যে একজন। কি কি পড়িয়েছিলাম? ওরাল ক্যাভিটি ডিজিজ গুলো পড়াইছেন, তারপর ওরাল ম্যানিফেস্টেশন অফ সাম সিস্টেমিক ডিজিজ, তারপর হচ্ছে আলসার পড়াইছেন, তারপর ক্যান্ডিডিয়াসিস, ওরাল থ্রাশ, তারপর স্টোমাটাইটিস, লিউকোপ্লাকিয়া আর ইরাইথ্রোপ্লাকিয়া। তাহলে ডেসক্রিপটিভের মধ্যে কোন দুইটা ডিজিজ পড়তে বলেছিলাম? একটু ডেসক্রিপটিভ শর্ট নোট আকারে আসে। ক্যান্ডিডিয়াসিস আর লিউকোপ্লাকিয়া। ক্যান্ডিডিয়াসিস কি বলেছি? মনে না। ক্যান্ডিডিয়াসিস হচ্ছে তো ওরাল থ্রাশ, যেটা সেটারও একটা হচ্ছে ওরাল থ্রাশ। ক্যান্ডিডিয়াসিসটাই অ্যাপটল সালসারটা আসে, আর অ্যাপটল সালসার। ক্যান্ডিডিয়াসিসটা মেইনলি ক্যান্ডিডিয়াসিস, আর হচ্ছে লিউকোপ্লাকিয়া। ইরাইথ্রোপ্লাকিয়াও কিন্তু আসে। ইরাইথ্রোপ্লাকিয়া definition, red velvety eroded area within the oral cavity. লিউকোপ্লাকিয়া এটার একটা ডিস্টিংগুইশ বৈশিষ্ট্য হচ্ছে স্লাইটলি ডিপ্রেসড ইন রিলেশন টু দ্য সারাউন্ডিং মিউকোজা। আমরা লিউকোপ্লাকিয়াতে পাই ইলেভেটেড, আর এখানে হচ্ছে ডিপ্রেসড। লিউকোপ্লাকিয়া কালারের আবার চেঞ্জ থাকে, এবং এইটা ম্যালিগন্যান্সি ট্রান্সফরমেশন লিউকোপ্লাকিয়ার চেয়ে বেশি হয়। রিস্ক অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন ইজ মাচ হায়ার দেন লিউকোপ্লাকিয়া। ইউজুয়ালি 40 to 70 ইয়ার্স বয়সে হয়। এবং কি পাওয়া যায় এখানে? এখানে যেহেতু এগুলো একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, তার মানে হচ্ছে ডিসপ্লাসিয়া থাকবে, ডিসপ্লাস্টিক চেঞ্জ পাওয়া যাবে। আবার কেন ইরাইথ্রো মানে রেড কালার কেন হয়? ডিউ টু ইন্টেন্স ইনফ্লামেশন এন্ড ভাস্কুলার কনজেশন। তাহলে ভাস্কুলার কনজেশন এবং ইনফ্লামেশনের কারণে সেটা রেড হয়, আর ডিসপ্লাস্টিক চেঞ্জ পাওয়া যাবে। আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে। স্কোয়ামাস সেল কার্সিনোমা এটা পড়াবো, একটু মনোযোগ সহকারে দেখো। জিলুর রহমান স্যারের বইয়ের 323 পেজ, লাস্টে স্টার্ট। ম্যালিগন্যান্ট নিওপ্লাজম, অবশ্যই স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে আমরা এপিথেলিয়াল অরিজিন আমরা অরিজিনের উপর নির্ভর করে যখন বলি এপিথেলিয়াল অরিজিন, মেসেনকাইমাল অরিজিন, সেরকম এপিথেলিয়াল অরিজিন কোন এপিথেলিয়াম? স্কোয়ামাস সেল এপিথেলিয়াল অরিজিন। আমি বারবার বলি যে মরফোলজি যখন পড়বে তখন তুমি শুধু সেলের নামটা, সেলের বৈশিষ্ট্যটা এবং তার অ্যারেঞ্জমেন্ট, সেটা এই দুইটা পয়েন্ট, এবং স্পেশাল কোনো পয়েন্ট থাকলে ওইটাকে চিহ্নিত করার জন্য যদি কোনো স্পেশাল কোনো পয়েন্ট থাকে তাহলে সেটা বলতে হবে। সব সময় মরফোলজি পড়ার সময় মনে রাখবা কম্পোস্ট অফ ... মানে কোন সেল দিয়ে তৈরি, কম্পোস্ট অফ একটা পয়েন্ট। 2 নাম্বার হবে অ্যারেঞ্জডেস, এই সেলগুলো যে আমি বলছি সেগুলো কিরকম অ্যারেঞ্জমেন্টে থাকে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্পেশাল কোনো ক্যারেক্টারিস্টিক্স। তাহলে তোমার জন্য কোনো কিছু মরফোলজি পড়াটা কঠিন হবে না। যেমন যে বারবার কেন মরফোলজির কথা বলছি, কিছু কিছু মরফোলজি তোমাদের জন্য খুব জরুরি। একটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। একটু লিখো তোমরা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। নাম্বার 3 তোমাদের এমিলোব্লাস্টোমা, ডেন্টিস্টদের জন্য এমিলোব্লাস্টোমা। নাম্বার 4 পাইওজেনিক গ্রানুলোমা।
নাম্বার 6 স্যালাভারি গ্ল্যান্ড টিউমারের মধ্যে প্লিওমরফিক অ্যাডেনোমা। এগুলো দেখবা প্রত্যেকবার আগের কোয়েশ্চেন গুলোতে বারবার আসে, রিপিটিশন হয় এই মরফোলজি গুলা। তাহলে প্লিওমরফিক অ্যাডেনোমা। আমরা কিন্তু এখন হেড নেকেরই বলছি, কিন্তু এই হেড নেকের এই কয়েকটা টিউমার কিছু বিনাইন আছে, কিছু ম্যালিগন্যান্ট আছে, খুব ইম্পর্টেন্ট। ম্যাম কি আরেকবার নাম একটু বললাম? বলবেন? হ্যাঁ, সেটাই তো তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। রোল 6 বলো, রোল 6 বিবি ফাতেমা বিনতে কাসেম। রোল 6 বলো তো কি কি নাম বললাম? ম্যাম শুনতে পারি নাই, নেট আটকায় আসছিল এইজন্য। যে শুনতে পেয়েছো সে বলো। 5 স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, পায়োজেনিক কার্সিনোমা, পায়োজেনিক কার্সিনোমা না, এটা হচ্ছে পায়োজেনিক গ্রানুলোমা। পায়োজেনিক গ্রানুলোমা। পায়োজেনিক গ্র্যানুলোমা, পায়োজেনিক গ্রানুলোমা। তারপর লিওমরফিক প্লিওমরফিক অ্যাডেনোমা। কার্সিনোমা, প্লিওমরফিক অ্যাডেনোমা। আর একটা বলেছি এমিলোব্লাস্টোমা। অ্যামিলোব্লাস্টোমা। অ্যামিলোব্লাস্টোমা। আচ্ছা, এই যে কয়েকটা নাম বললাম এগুলো কিন্তু হেড নেকের কমনেস্ট। হেড নেকে আরেকটা রয়ে গেল, সেটা হচ্ছে বোন যেহেতু আছে এখানে, মেন্ডিবেল অনেক বড়, তাহলে সেখানে মেন্ডিবেল মেক্সিলা এগুলোতে যে বোন অরিজিন টিউমার গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্সি। এর মধ্যে বিনানের মধ্যে হচ্ছে অস্টিওমা, কন্ড্রোমা। আর ম্যালিগন্যান্সি মানে মনে রাখার জন্য সহজটাই বলছি আমি, শুধু অনেক বেশি জরুরি না, অস্টিওমা, কন্ড্রোমা। আর ম্যালিগন্যান্টের জন্য হচ্ছে অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা। সহজ কিন্তু এটা, কিন্তু কেন এই পড়াগুলো আমি সিস্টেমিক না পড়লেও তুমি যখন জেনারেল প্যাথোলজি নিওপ্লাসিয়া পড়বা, এখানের কোরিলেটের জন্য কিন্তু তোমাকে এখান থেকেও এই কোয়েশ্চেন গুলা করবে, ডেন্টিস্ট্রি রিলেটেড। নিওপ্লাসিয়া চ্যাপ্টারে কিন্তু আমরা এগুলো পড়েছি, অস্টিওমা, অস্টিওসার্কোমা, কন্ড্রোমা, কন্ড্রোসার্কোমা। আর একটা বোনের টিউমার জানতে হয়। বোন মনে হয় তোমাদের অলরেডি তাহমিনা ম্যাডাম পড়া নিয়েছে নাকি? তোমাদের ক্লাস হয়েছে বোনের উপর, বোন এন্ড সফট না টিস্যু? ম্যাম, আচ্ছা, এখনো হয়নি। সেখানে আরেকটা আছে জায়ান্ট সেল টিউমার অফ বোন। এই কয়েকটা মানে বোনের ম্যালিগন্যান্সি। অনেক সময় জিজ্ঞেস করে যে তুমি ওরাল ক্যাভিটির, তোমাদের মনে হয় পড়াও ছিল ওরাল ক্যাভিটির টিউমার এবং ওরাল ক্যাভিটির সিস্ট জি ম্যাম। বলছিলাম। তো সেগুলো তো বলো না যে না ম্যাডাম এটা পড়া আছে, এটা তো বলো না। বলো দেখি, কেউ আমাকে ইম্পর্টেন্ট কয়েকটা সিস্টের নাম বলবো, আমি রোল নাম বলি। ম্যাম থাইরোগ্লোসাল সিস্ট। না না, তুমি না সব সময় একজন কথা বললে তো হবে না, আমি বলি। কে বলবে কথা? 28, 29, 27, 28, 29, যে কোনো একজন বলো। যারা কথা কম বলে তাদেরকে লাগবে। 27, 28, 29। আমি স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আসছি, তাড়াতাড়ি বলতে হবে। থাইরোগ্লসাল, ডার্ময়েড আর ব্রাঙ্কিয়াল। থাইরোগ্লোসাল শেষ করো। থাইরোগ্লোসাল সিস্ট। এটা একটা সিস্ট। আমরা সিস্ট, থাইরোগ্লোসাল সিস্ট। সিস্ট মানে কি? সিস্ট মানে হচ্ছে ফ্লুইড কন্টেইনিং কোন বিনাইন টিউমার লাইন বাই এপিথেলিয়াম। ফ্লুইড কন্টেইনিং, তার কন্টেন্ট হচ্ছে ফ্লুইড এবং লাইন বাই একটা এপিথেলিয়াম দিয়ে লাইনিং থাকলে তাকে সিস্ট বলা হয়। এটা একটা বিনাইন টিউমার। হ্যাঁ বলো, থাইরোগ্লোসাল সিস্ট। তারপর ডার্ময়েড সিস্ট, ব্রাঙ্কিয়াল সিস্ট। হ্যাঁ, ডার্ময়েড সিস্ট, ব্রঙ্কিয়াল সিস্ট। কোনটা মিডলাইন সিস্ট আর ল্যাটারাল সিস্ট একটু এটাও জানতে চাইবে। ল্যাটারাল মানে হচ্ছে মিডলাইনে যদি আমরা বলি সেটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। রেমনেন্ট থাইরোগ্লোসাল ডাক্ট অবস্ট্রাকশন, যে কারো যদি থাইরোগ্লোসাল ডাক্ট কিন্তু যখন অ্যাডাল্ট হয় তখন এটা চলে যায়, কিন্তু এটা যদি রেমনেন্ট রয়ে যায় তখন কিন্তু এই থাইরোগ্লোসাল সিস্টটা হয়। এরপর ব্রঙ্কিয়াল সিস্ট, আমরা জানি ব্রঙ্কিয়াল ক্লেফট এগুলো পড়েছো না আগে, ব্রঙ্কিয়াল পাউচ থেকে যে কি কি ডেভেলপমেন্ট, তাহলে সেই ওখানকার যদি রেমনেন্ট এরকম রয়ে যায় সেখান থেকে ব্রঙ্কিয়াল সিস্ট থাকে। যেমন দেখো, ব্রঙ্কিয়াল সিস্টটা হয় রাইজেস ফ্রম ইনকমপ্লিট ক্লোজার অফ সেকেন্ড অর থার্ড ব্রঙ্কিয়াল ক্লেফট। ব্রঙ্কিয়াল সিস্ট এটা ল্যাটারালিতে পাওয়া যাবে। আর থাইরোগ্লোসাল সিস্টটা হয় মিডলাইন সোয়েলিং। এটা কমনলি
সিগনিফিক্যান্ট কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য থাইরয়েড, থাইরয়েডের একটা কনজেনিটাল অ্যানোমালি, থাইরোগ্লোসাল যে দাগটা থাকে সেটার অবস্ট্রাকশনের পরে রেমনেন্ট যদি থাকে তাহলে সেটার অবস্ট্রাকশনের জন্য হয়। ডারময়েড হতে পারে, ডারময়েড যে কোনো জায়গায় হতে পারে, ডারময়েড সিস্ট। আচ্ছা, তারপরে আর এবার তোমার দাঁতের কিছু বলো, এগুলো তো তুমি নেকের বলছো, এরপর দাঁতের কিছু বলো এই ওখানের ভেতরে। এটা আমাদের কি বই নাকি? আছে আছে 300 রোডনিক সিস্টেম টিউমার সম্পর্কে বলো। 329 যে দেখো 329 পেজ। তাহলে এগুলা বলে হেড নেক থেকে ওডোন্টোজেনিক সিস্টেম টিউমার। হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ আমি তো কিছু রোল নাম্বারের নাম বলেছিলাম, তারা কই? 27 ম্যাম 28 বলছো তো রোল 27 বললো, 29 বললো যে ম্যাম। 29 বললো। হ্যাঁ তাহলে 27 নাম ধরে বলবা যে আমি বলছি। তারপরে 27 বলো, 27 28 বলো কত পেজ? 27 28 329। ম্যাম ওডোন্টোজেনিক সিস্টের মধ্যে ইনফ্লামেটরি সিস্ট, ডেভেলপমেন্টাল সিস্ট, হুম ডেন্টিজেরাস সিস্ট, হ্যাঁ পেরিফেরাল সিস্ট, Peripheral ওডোন্টোজেনিক কেরাটোসাইটস, কেরাটোসিস্ট। তাহলে কেরাটোসিস্ট। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ইনফ্লামেটরি সিস্ট মানে কোনো কারণে ইনফ্লামেশনের জন্য হচ্ছে। ডেভেলপমেন্টাল সিস্ট এটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি, যে ডেভেলপমেন্টাল যে ব্রঙ্কিয়াল পাউচ এগুলো আলটিমেটলি কি আমরা যে থাইরোগ্লোসাল সিস্ট বলছি, ডারময়েড বলছি, এগুলো কিন্তু একটা ডেভেলপমেন্টালেরই সমস্যা, ডেভেলপমেন্টাল সিস্টে চলে যাচ্ছে। তারপর ডেন্টিজেরাস সিস্ট, ডেন্টিজেরাস সিস্ট, আর একটা আছে ওডোন্টোজেনিক কেরাটোসিস্ট, কেরাটিন লেয়ার থেকে কেরাটোসিস্ট। পেরিএপিক্যাল সিস্ট, ইট ইজ অ্যান ইনফ্লামেটরি সিস্ট। পেরিএপিক্যাল সিস্টও কিন্তু একটা ইনফ্লামেটরি সিস্টেরই উদাহরণ। তাহলে এই কয়েকটা সিস্ট এখানে যে এখানে একটা ইরাপশন সিস্ট নামে কিন্তু একটা সিস্ট থাকে। ইরাপশন সিস্ট মানে দাঁতটা যখন ফেলে দিলাম তারপরে ওখানে একটা কি হয়, সিস্ট হয়, ইরাপশন সিস্ট বলে। যেমন ডেন্টিজেরাস সিস্ট দেখো অরিজিনেট অ্যারাউন্ড দ্য ক্রাউন অফ আনইরাপ্টেড টুথ। আনইরাপ্টেড টুথ যখন হয় and thought to be the result of degeneration of the dental follicle। এত কিছু তোমাদের লাগবে না এখন। ডেন্টিজেরাস সিস্ট কিন্তু অনেক সময় শর্ট নোট আসে, ডেন্টিজেরাস সিস্টে লাগবে, ডেন্টিজেরাস সিস্টে শর্ট নোট আসে। তো হ্যাঁ বলো, বলবো হ্যাঁ তাহলে ultrasound না state বলবো এটা তো ভালো। ব্রেস্ট দুইটা হলে দুইটা, ওরা ক্লিনিশিয়ান যেরকম লিখে দিছে সেরকম। হ্যাঁ পরে নিয়ে হলে ভালো। আর যদি হয় চাকা হাতে লাগে কিনা বা আমরা একদম হাতে পাচ্ছি সেগুলোর জন্য আলট্রাসোনোগ্রাফি লাগবে না। ওনার হাতে লাগে কিনা সেরকম অনেক সময় থাকে যে রোগী শুধু পেইন বলে কিন্তু কি নাই চাকা নাই আসলে, তখন আলট্রাসোনোগ্রাফি লাগবে। হ্যাঁ যে হাতে আপনার হাতে আর এটা ভালো হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে ফেললে, যে তাহলে ওইটা ব্লিডিং টিডিং কম হয়। সেটা হলো তো অনেক দেরি হয়ে যায়, পারা যায় না বুঝছো। তুমি হাতে দেখো, তুমি হাতে হাতে পাওয়া যায় কিনা দেখো। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হলো ডেন্টিজেরাস সিস্ট একটু লাগবে। ডেন্টিজেরাস সিস্ট সবচেয়ে কমনেস্ট। এটা অরিজিন হয় ক্রাউন অফ দ্য আনইরাপ্টেড টিথে, thought to be the result of degeneration of the dermal follicle এর জন্য হয়। কমপ্লিট রিমুভাল ইজ কিউরেটিভ। তাহলে এইগুলো হচ্ছে ফাইব্রোকুলাজেনাস সিস্ট মানেই হচ্ছে কিছু ফাইব্রোকুলাজেনাস টিস্যু থাকে, একটা লাইনিং এপিথেলিয়াম থাকে। তাহলে দেখো
ফাইব্রিকুলার সিস্ট আর লাইন বাই স্ট্রেটিফাইড স্কোমাস। যেহেতু আমরা জানি যে ওরাল ক্যাভিটি লাইনিং হচ্ছে স্কোমাস এপিথেলিয়াম, তাহলে এরকম কিছু ফাইব্রিকুলার টিস্যু যদি ইয়ে দিয়ে লাইনিং থাকে, আমরা বললাম না সিস্ট হচ্ছে একটা লাইনিং এপিথেলিয়াম থাকতে হবে এবং তার মানে এগুলা সিস্টের নাম এগুলো মুখস্থ করার, এখানে আর কিছু নাই। ইরাপশন সিস্ট কিনতে হয়, ইরাপশন বলতে পারবা উদাহরণে। এরপর আসো ওডন্টোজেনিক টিউমার, এটা গেল সিস্ট। আর টিউমারের মধ্যে সিস্ট তো একটা আছে। দেখো টিউমারের মধ্যে কি কি আছে তোমাদের, এটা কিন্তু একটা কোশ্চেন আসে তোমাদের, দেখি কেন কিভাবে দিতে। টিউমারের নাকি ম্যাম বোঝাচ্ছে না। দেখতে পাচ্ছেন ওডন্টোজেনিক এর বড় কোন টেবল আর আছে এখানে বইতে? এখানে তো শুধু সিস্ট গুলার নাম আছে। হ্যালো ইনসান, শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। এইখানে তো শুধু সিস্টের নাম আছে, সিস্ট গুলা মোটামুটি আছে সিস্টের নাম, টিউমারের কিন্তু নাম নাই। ওডন্টোজেনিক টিউমার গুলোর নাম মুখস্থ করতে হবে। ম্যাম এখানে জাস্ট আমি ওডন্টোজেনিক এটা টিউমার তোমাদেরকে আছে তো ম্যাম, জাস্ট একটা নাম আছে ওডন্টোজেনিক টিউমার। ওডন আছে, তাই তো? দুইটা টিউমারের নাম আছে, ওডন্টোমা আমিলোব্লাস্টোমা। এই দুইটা হচ্ছে মিনিমাম। মেলিগন্যান্ট এইভাবে দিতে হবে। এটা সেলাবারি গ্ল্যান্ডেডটা আছে। ক্লাসিফাই না, এটা না, এটা আমি তোমাকে মেইন বই থেকে আমি ছবিটা পাঠাবো, তাহলে তুমি সবাইকে শেয়ার করে দিবা, ঠিক আছে? জি ম্যাম। হ্যালো ম্যাম ওডন্টোজেনিক টিউমারের ক্লাসিফিকেশন, ম্যাম আপনার কথা বাঁচতেছে ম্যাম। টিউমার ক্লাসিফিকেশন অফ ওডন্টোজেনিক টিউমার অথবা ওকে ম্যাম। ক্লাসিফাই ওডন্টোজেনিক টিউমার, এরকম রিটেন কোশ্চেন আসে। ওডন্টোজেনিক টিউমার একটা হচ্ছে ওডন্টোজেনিক সিস্ট, আর হচ্ছে ওডন্টোজেনিক টিউমার। সিস্ট হচ্ছে ওয়ান টাইপ অফ বিনাইন টিউমার। তুমি শুধুমাত্র ওডন্টোজেনিক সিস্ট এটা দেখার পরে তোমার বিনাইন আরো কিছু টিউমারের নাম লিখতে হবে। হ্যালো জি ম্যাম, শোনা যাচ্ছে। ইনসান, কথা মনে শোনা যাচ্ছে? শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে ম্যাম। আচ্ছা, ওডন্টোজেনিক টিউমারকে তোমাকে ক্লাসিফাই করতে হবে বিনাইন, কিছু আছে লোকালি ম্যালিগন্যান্ট, ইন্টারমিডিয়েট ক্যাটাগরি, বিনাইন, ইন্টারমিডিয়েট এবং ম্যালিগন্যান্ট, এইভাবে ক্লাসিফাই করতে হবে। যেমন এই যে এমিলোব্লাস্টোমা, ওকে কিন্তু আমরা ইন্টারমিডিয়েটের মধ্যে রাখবো। ইন্টারমিডিয়েট মানে এটা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট, একদম মেটাস্টেসিস নাই, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। তারপরে বিনাইনের আরো কিছু টিউমার, এরকম সিমেন্টোমা, এখানে যেহেতু স্যালেস্টোমা হতে পারে। তারপরে একইভাবে হচ্ছে স্কোমা সেল কার্সিনোমা। তাহলে টিউমার যখন হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট বা ইন্টারমিডিয়েট, আবার এটা যদি ম্যালিগন্যান্ট ট্রান্সফর্মার হতে পারে এমিলোব্লাস্টোমা, এমিলোব্লাস্টিক কার্সিনোমা বলা হয় এটাকে, তখন এমিলোব্লাস্টিক কার্সিনোমা বলি। আর স্কোমা সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা। হ্যালো, আমি ইনশর্ট বললাম, এর চাইতে কিন্তু আরো মানে আরো একটু ডিটেলস, মেইন বইতে আরো একটু ডিটেলস আছে, কিন্তু ইনশর্ট এইটুকু তোমাদের জানতে হবে। কি কি বললাম? আমি ক্লাসিফিকেশন করছি, যে কোনো টিউমারকে যখন ক্লাসিফিকেশন করি আমরা কিন্তু কিভাবে ক্লাসিফাই করতে হয়, যে ও বিনাইন না ম্যালিগন্যান্ট মেইনলি। তাহলে বিনাইন অথবা ম্যালিগন্যান্ট যদি বলি, যে কোনো টিউমারে কিন্তু ক্লাসিফিকেশন আসলে করতে হয় প্রাইমারি সেকেন্ডারি দিয়ে। প্রাইমারি মানে হচ্ছে এই লোকাল এরিয়া থেকে হয়, সেকেন্ডারি মানে হচ্ছে মেটাস্টেটিক হয়ে আসে। তাহলে প্রাইমারির মধ্যে আবার কি কি থাকে? প্রাইমারি থাকতে পারে বিনাইন আর ম্যালিগন্যান্ট, কিন্তু যখন ওরাল ক্যাভিটিতে কিছু ইন্টারমিডিয়েট, বিশেষ করে এমিলোব্লাস্টোমাটা মোস্ট ইম্পর্টেন্ট, সবথেকে কমনেস্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে জানতে হবে তোমাদেরকে। এটার আমাদের প্র্যাকটিক্যালের কিন্তু স্লাইড আছে তোমাদের
প্রাইক্লাস্টোমা না হলে স্কোমাস সেল অ্যাডেনোকার্সিনোমা টিউমারের মধ্যে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, Hello? শোনা যাচ্ছে কিন্তু বেজে বেজে আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটার মরফোলজি মাস্ট জানতে হবে। একটা এমিলোব্লাস্টোমা, আর একটা অ্যাডেনোকার্সিনোমা, একটা স্কোমাস সেল কার্সিনোমা। তাহলে এমিলোব্লাস্টোমাকে আমরা নিলাম ইন্টারমিডিয়েট ক্যাটাগরি। কেন ইন্টারমিডিয়েট বলছি? এটাকে আমরা বলবো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। লোকালি ম্যালিগন্যান্ট মানে হচ্ছে যে সকল টিউমারের, কোনগুলো লোকালি ম্যালিগন্যান্ট? হ্যালো, বলো তো ইনসান। লোকালি ম্যালিগন্যান্ট টিউমার মানে কি? আমরা জেনারেল প্যাথোলজিতে পড়ে আসছি। হ্যালো, কে পারে? যে পারো সে বলো। মাইশা, মাইশা, আইমান, উলফাত। ম্যাম যেটা লোকালি ইনভেসিভ। লোকাল ইনভেসিভ অর্থ কি? লোকাল ইনভেসিভ শব্দের অর্থ কি? লোকালি ইনভেসিভ হলো, তারপর তো ইনভেসিভ বাট নো টেন্ডেন্সি তার কোন টু মেটাস্টেসিস হবে না ম্যাম। মেটাস্টেসিস, ভেরি গুড। তাহলে যে সকল টিউমার শুধু লোকালি ইনভেসিভ হবে, ইনভেশন ক্রাইটেরিয়া থাকবে, বেসমেন্ট মেমব্রেন কে ক্রস করে ইনভেশন করবে, কিন্তু রিমোট সাইটে ডিস্টেন্টে চলে যাবে না, সেগুলা হচ্ছে সেরকম একটা টিউমারকে আমরা বলি লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। এমিলোব্লাস্টোমাকে আমরা সেই ক্যাটাগরিতে নেই, যে এটা সাধারণত মেটাস্টেসিস, যেমন ওসিএনএস মেটাস্টেসিস, কিন্তু তার তার যে ভেরিয়েন্টে এমিলোব্লাস্টিক কার্সিনোমা, সেটা কিন্তু আবার মেটাস্টেটিক ক্রাইটেরিয়া থাকবে। তাহলে আমরা ভাগ করছি, বললাম বিনাইন। বিনাইনের মধ্যে কি হতে পারে? সিমেন্ট থাকে, সিমেন্টোমা হয়। ফাইব্রাস টিস্যু থেকে ফাইব্রোমা হতে পারে। তারপরে হচ্ছে যেমন ওডন্টোমা, ওডন্টোজেনিক ইপিথেলিয়াম থেকে যেগুলো তৈরি হয়, অ্যারাইজেস ফ্রম ইপিথেলিয়াম। ওডন্টোজেনিক ইপিথেলিয়াম থেকে অরিজিন হলে সেটাকে বলে ওডন্টোমা। আমি এরপরও আরেকটু ডেসক্রিপটিভ, এগুলা হচ্ছে মেইন মানে কমনেস্ট গুলা। আরেকটু ডেসক্রিপটিভ আরো কিছু টিউমার আছে। আচ্ছা, এখানের মধ্যে যেমন একটা পিনবর্গ টিউমার আছে, এটাও অনেক সময় জিজ্ঞেস করে। আমি আরেকটু ডেসক্রিপটিভ একটা ক্লাসিফিকেশন। হ্যাঁ বলো। ম্যাম বুঝি নাই কি টিউমার বলছেন। পিনবর্গ, আমি সেটা আরো কিছু অন্যরকম নাম দিয়ে কিছু টিউমার আছে, সেটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা ক্লাসিফিকেশন, মেইন বইয়ের ক্লাসিফিকেশনটা দিব, কিন্তু কমন গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। কমনের মধ্যে আমরা অলরেডি বলে ফেললাম যে কোনো সিস্ট, সেটা একটা বিনাইন টিউমারের মধ্যে পড়ে, যেটা সিস্ট যদিও। তারপরে এছাড়া হচ্ছে অডন্টোমা, তারপরে হচ্ছে এমিলোব্লাস্টোমাটা হচ্ছে ইন্টারমিডিয়েট। আর মেলিগন্যান্টের মধ্যে আমরা বলবো এমিলোব্লাস্টিক কার্সিনোমা, স্কোমাস সেল কার্সিনোমা, এডেনোকার্সিনোমা। এগুলো হচ্ছে কমনেস্ট, অবশ্যই জানতে হবে। এখন আমরা ওই যে মেলিগন্যান্ট ভেরিয়েন্ট, যেটা স্কোমাস সেল কার্সিনোমাটা একটু আগে পড়ে নি, তোমার বইতে আগে আছে, এমিলোব্লাস্টোমাটা পরে পড়ছি। এমিলোব্লাস্টোমার কিন্তু ইন্টারমিডিয়েট। স্কোমাস সেল কার্সিনোমাতে আসো 323 পেজে। হ্যালো, 323 পেজে স্কোমাস সেল কার্সিনোমা, malignant neoplasm of the squamous epithelium that arranged in nest or sheet or cordlike structure is called squamous cell carcinoma. তাহলে স্কোমাস সেল কার্সিনোমা যদি আমাকে মরফোলজিও কিন্তু এখানে চলে আসছে, আমরা বলবো হচ্ছে যদি মরফোলজি বলে মানে মাইক্রোস্কোপিক মরফোলজি, মাইক্রোস্কোপিক্যালি, সেটা আমরা একটু পড়ে যাই। এখানে আছে দেখো, approximately 95% of cancer of the head and neck are squamous cell carcinoma. তাহলে তোমার হেড নেকের যে যা কিছু বলো, যত কিছু অর্গান আছে, তুমি শুধু নাম বললে ফেললে হবে স্কোমাস সেল কার্সিনোমা। 95% কেজে হয় স্কোমাস সেল কার্সিনোমা। তাহলে হেড নেক মানে কি? হেড নেকের তোমার টনসিল বলো, ফেরিংস বলো, ইসোফেগাস বলো, ইসোফেগাসের কিছু অংশ তো এখানে পড়ে, ট্রাকিয়া বলো, তারপরে কি টনসিল বলো, সবগুলোতে কিন্তু তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে শুধু স্কোমাস সেল কার্সিনোমা। 95% স্কোমাস সেল কার্সিনোমা। এছাড়া যে এবং রিমাইন্ডার হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। তাহলে আর অ্যাডেনোকার্সিনোমা মোস্টলি হচ্ছে অ্যাডেনোকার্সিনোমাটা স্যালাইভারি গ্ল্যান্ড অরিজিন। তোমাদের স্যালাইভারি গ্ল্যান্ড টিউমার অবশ্যই মুখস্থ করতে হবে স্যালাইভারি গ্ল্যান্ডেরটা, কারণ ওরাল কেভিটিতে হচ্ছে বোনটা ইম্পর্টেন্ট, স্যালাইভারি গ্ল্যান্ড ইম্পর্টেন্ট মেইনলি। তাহলে দেখো, স্কোমাস সেল কার্সিনোমা লাইনিং এপিথেলিয়াম থেকে কিন্তু আসছে, যেখানে যেখানে লাইনিং এপিথেলিয়াম স্কোমাস কার্সিনোমা, স্কোমাস সেল, সেখান থেকে স্কোমাস সেল কার্সিনোমা।
তাহলে এটা 50 to 75% এই যে হয় বাংলাদেশিদের একটু আরো তাড়াতাড়ি হয়, সাধারণত কাদের হয়? একটু ছবিটার দিকে তাকাও, 324 পেজে দেখো, লিপ, টাং, anterior floor of mouth, বাকাল মিউকোসা, প্যালেট, তাহলে কোন জায়গায় হচ্ছে না? ওরাল ক্যাভিটির পুরা সব জায়গায় কিন্তু হচ্ছে সাইট। অনেক সময় জিজ্ঞেস করা হয় সাইট অফ স্কোমাস সেল কার্সিনোমা বলো, তখন তুমি তো ওরাল ক্যাভিটি বলবাই, তুমি সাথে টনসিল, ফেরিংস আমরা যে পড়লাম, যার যা লাইনিং এপিথেলিয়াম স্কোমাস আছে, যেমন একটা আমাদের একটা বিশাল বড় অর্গান লাইনিং স্কোমাস সেল, কি বলতো অর্গানটার নাম? আমাদের দেহের সবচেয়ে বড় অর্গানটা কি? স্কিন। হ্যালো, স্কিন। স্কিনের কিন্তু মোস্টলি হচ্ছে স্কোমা সেল কার্সিনোমা, তাহলে স্কিন। তাহলে অনেক সময় কোশ্চেন একটু উল্টা দিক থেকে যখন জিজ্ঞেস করা হয়, অনেক কঠিন কোশ্চেন করা হয়েছে, আসলে কিন্তু কঠিন না। স্কোমা সেল কার্সিনোমার সাইট বলো, তাহলে ওরাল ক্যাভিটি এখানে যেগুলো আছে শুধুমাত্র ওরাল ক্যাভিটি এটাই আছে। ওরাল ক্যাভিটির বাদ দিয়ে তোমাকে স্কোমা সেল শুধু ওরাল ক্যাভিটিতে হবে তা না, আমরা তো এখানে হেড নেক পড়ছি, এই জন্য ওরা শুধু ওরাল ক্যাভিটির কথাটাই বলছে। ওরাল ক্যাভিটি তো সব জায়গায় হচ্ছে, লিপ, টাং, ফ্লোর অফ মাউথ এগুলো তো হচ্ছে, তার ওরাল ক্যাভিটি হচ্ছে। এছাড়া ওরাল ক্যাভিটির পরে গিয়ে তুমি ফেরিংসও বলবে স্কোমা সেল কার্সিনোমা, তারপরে বলবো হচ্ছে নেজোফেরিংস, এই যে নাকের যেটু অংশ সেটাও কিন্তু স্কোমা সেল কার্সিনোমা, টনসিল, তারপরে হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাস তো মেইনলি আপার টুথ আর স্কোমা সেল কার্সিনোমা, ট্রাকিয়া স্কোমা সেল কার্সিনোমা। তাহলে আমরা সাইট গুলা লিখলাম, স্লাইড গুলো একটু লিখে রাখো। স্কিন, স্কোমা সেল কার্সিনোমা। ফিমেলের মধ্যে একটা অর্গান খুব ইম্পর্টেন্ট, সার্ভিক্স, ইউটেরাসের সার্ভিক্স, সার্ভিক্সের একটু সার্ভিক্সে স্কোমা সেল একটা অর্গান, কারণ ফিমেলের জন্য এই ক্যান্সারটা যাতে কম হয় সেটার জন্য কিন্তু একটি স্ক্রিনিং টেস্ট করা হয়। দুইটা ক্যান্সারের জন্য ফিমেলদের ক্ষেত্রে মানে সবাই অ্যাওয়ারনেস করা হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, মানে ক্যান্সার অফ সার্ভিক্স। ইউটেরাসের নিচের অংশটাকে বলা হয় সার্ভিক্স, ইউটেরাসের বডি অফ ইউটেরাস নিচের অংশটা হচ্ছে সার্ভিক্স। সেখান থেকে সার্ভিক্সটা আবার দুইটা ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে একটু যেটা ভ্যাজাইনাতে থাকে, আর একটা এন্ডো, ভেতরেরটা। এন্ডো মানে ভিতরে, একটু মানে বাহিরে। একটোটাল লাইনিং যেহেতু স্কোমাস, সেজন্য হয় হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা। আমরা এগুলো যখন জেনেটিক একটু একটু পড়বো তখন আবার বলবো, এখন আমি স্কোমাস সেল কার্সিনোমার সাইট হিসেবে একটু বলে রাখলাম। এরপরে চলে আসো ইটিওলজি। ইটিওলজি কেন? ওরাল ক্যাভিটি তো কেন ইটিওলজি জানোই, মেইনলি তো পান খাওয়া, টোবাকো স্মোকিং, এছাড়া ক্রনিক অ্যালকোহল কনজাম্পশন, এইচপিভি ভাইরাস। এই যে এইচপিভি ভাইরাস টাইপ 16 আর 18 এটা এখানেও করে, যেমন স্কোমা সেল কার্সিনোমা, একইভাবে সার্ভিক্সও কিন্তু 16 এবং 18 সার্ভাইকাল ক্যান্সার করে স্কোমা সেল কার্সিনোমা। উইকলি অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক ইরিটেশন বাই ইল ফিটিং ডেঞ্চার যদি কারো থাকে, অথবা জ্যাকড টিথ থাকলে, জ্যাকড টিথ, পুয়ার ওডোন্টোজেনিক হাইজিন, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এক্সপোজার টু সানলাইট, এক্সপোজার টু রেডিয়েশন, এই ইটিওলজি গুলো মুখস্থ করতে হবে। মাইক্রোস্কোপিক ফাইন্ডিং এর আগে হচ্ছে মরফোলজি। মরফোলজি বললে আমরা দুইটা জিনিস লিখতে হবে, একটা হচ্ছে গ্রস আর একটা হচ্ছে মাইক্রোস্কোপ। গ্রস এর মধ্যে আমরা যদি কোনো ওরাল ক্যাভিটির যে ক্যান্সার গুলো থাকে, স্কোমা সেল কার্সিনোমা কি কি প্যাটার্ন থাকে? আলসারেটিভ টাইপ, মানে তুমি গিয়ে দেখতেছো এটা আলসার হয়ে গেছে, কেমনে বুঝবা? যে একটা অংশ মিসিং, উপরের অংশ একটা ঘায়ের মতো, ক্ষতের মতো হয়ে যায়, তাহলে আলসার মানে হচ্ছে একটা লোকাল ডিফেক্ট ইন দা স্কিন কন্টিনিউম অফ দা। সেটা তো আমার প্যাথোলজি, জি ম্যাম। তাই না? জি ম্যাম। এখন কি আইটেমের বই খুলে বসে আছো? আইটেমের না বই খুলে ম্যাম, বসে আছো? না ম্যাম, ডিজিজ অফ এটা তো হেড নেক করতেছি। না, আজকে কিসের উপর আইটেম? আজকে ম্যাম ডায়াবেটিস। কিসের উপর আইটেম? আজকে ডায়াবেটিস। আচ্ছা ঠিক আছে, এই যে আমি এটা শেষ করে দিচ্ছি। দেখো, গ্রসলি হচ্ছে তিনটা টাইপ, আলসারেটিভ টাইপ, পেপিলারি টাইপ। পেপিলারি মানে হচ্ছে দেখো একটা ওয়ার্ড লাইক গ্রোথ, ওয়ার্ড, ওই যে আমরা তিল যেগুলো থাকে ওয়ার্ড বলি না আমরা, ওয়ার্ড লাইক তিল, না তিলটা নেভাস, তার উপরে কোন একটা প্রজেকশন থাকলে সেটাকে ওয়ার্ড বলে আর কি, স্কিনের উপরে। এটা ওয়ার্ড লাইক একটা গ্রোথ হলে পেপিলারি টাইপ।
নোডিউলার টাইপ, নোডিউল ফরমেশন করবে। আর স্কিরাস টাইপ মানে হচ্ছে শক্ত একটা জিনিস ভেতরের দিকে যদি ঢুকে যায় তখন তাকে বলা স্কিরাস টাইপ। দেখো ইনফিলট্রেটেড ইনটু ডিপার স্ট্রাকচারে চলে যাবে এবং হার্ড, ইউজুয়ালি হার্ড, স্টোনি হার্ড বলা হয়, স্টোনের মতো হার্ড, সেগুলাকে বলা হয় স্কিরাস টাইপ। তাহলে এরকম গ্রসলি এরকম 4 রকমের পাই, তাহলে এটা গ্রস এক্সামিনেশনে। মাইক্রোস্কোপিক্যালি দেখো যে আমি বললাম কম্পোস্ট অফ, তাহলে তোমাকে মুখস্থ করতে হবে কম্পোস্ট অফ ডট ডট, কম্পোস্ট অফ malignant squamous epithelium, arrangement বলবা, composed of malignant squamous epithelium, sheets, cord, ওই আগের থেকে arranged as 2 নাম্বার পয়েন্ট, মানে যে malignant squamous epithelium গুলা কিভাবে অ্যারেঞ্জমেন্টে থাকবে, arranged in sheet or nest or cord। শীট মানে বেডশিটের কথা মনে করো, যে কোনো শীট মানে যেটা ভূমির সাথে সমান্তরাল হয়ে থাকে। কর্ড লাইক, যে কর্ড, যে কোনো কর্ড, যে টিউবের কর্ড, এই যে কর্ড এরকম একসাথে থাকতে পারে। নেস্ট বাসাগুলো যেরকম হয়ে থাকে যে সেরকম একটা নেস্ট। ম্যালিগন্যান্ট সেল গুলা এরকম অ্যারেঞ্জমেন্টে থাকলে তখন আমরা তাকে স্কোমাস সেল বলবো, স্কোমাস সেল কার্সিনোমা বলবো। কেন? কারণ অ্যাডেনোতে অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম। তারপরে দেখো 2 নাম্বার বৈশিষ্ট্য হবে অ্যারেঞ্জড তো বলে ফেললাম 2 নাম্বার। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা সাথে বলতে হবে যে দেখো এখানে নেস্ট অর শীট অফ ম্যালিগন্যান্ট স্কোমাস এপিথেলিয়াম। ম্যালিগন্যান্ট স্কোমাস এপিথেলিয়াম মানে হচ্ছে দিস সেলস আর হাইপারক্রোমাটিক, প্লিওমরফিক, আমরা যে যা আগে পড়ছি। ইনবেডিং আন্ডারলাইং স্ট্রোমা, এই কথাটা বলতে হবে, কারণ ইনবেড না করলে এরকম সেল যদি এপিথেলিয়ামে থাকে সে কিন্তু কার্সিনোমা হয় না, সে তখন কি থাকে, কার্সিনোমা ইন সিটু অথবা ডিসপ্লাসিয়া থাকে। তাহলে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইনভেশন, ইনভেডিং দ্য স্কোমাস এপিথেলিয়াম, ইনভেডিং দ্য আন্ডারলাইং স্ট্রোমা। ওই ম্যালিগন্যান্ট স্কোমাস এপিথেলিয়াম যেটা অ্যারেঞ্জমেন্ট ছিল নেস্ট অর কর্ডে, তারা ইনভেড করে যাবে কোথায়, স্ট্রোমাতে। তখন আমি তাকে বলি স্কোমাস পার্ল প্রেজেন্ট থাকে, স্কোমাস পার্ল। পার্ল মানে হচ্ছে একটা ক্যারাটিনাইজেশন, স্কোমাস সেলের বৈশিষ্ট্য হচ্ছে ক্যারাটিন ফর্মেশন করা। এটা তাহলে স্কোমাস, সেই ক্যারাটিন গুলো আলটিমেটলি জমে স্কোমাস একটা পার্লের আকার ধারণ করে, স্কোমাস পার্ল প্রেজেন্ট থাকে, ইসোনোফিলিক কালার হয়। তাহলে আমি বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য বললাম ম্যালিগন্যান্ট স্কোমাস সেল, 2 নাম্বার বৈশিষ্ট্য বললাম অ্যারেঞ্জমেন্ট, 3 নাম্বার বৈশিষ্ট্য বললাম হচ্ছে ইনভেশন ইনটু দা স্ট্রোমা, 4 নাম্বার হচ্ছে স্কোমাস পার্ল প্রেজেন্ট থাকে। মেটাসিস যেখানে হবে এই দিক থেকে হলে লোকালি সার্ভাইকাল লিফ নোডে যাবে, তোমার আর ডিস্টাল মেটাসিস হলে লিফ নোড, লাং, লিভার, বোনে চলে যেতে পারে। তাহলে আমরা স্কোমাস সেল কার্সিনোমাটা আজকে পড়লাম, স্কোমাস সেল কার্সিনোমা। আমরা নেক্সট ক্লাসে এমিলোব্লাস্টোমাটা প্রথমে বলবো, এরপরে বলবো হচ্ছে স্যালাভারি গ্ল্যান্ডের টিউমার গুলো। তোমরা স্যালাভারি গ্ল্যান্ডের টিউমার গুলোর নামটা জেনে আসবা। হ্যালো, ওকে ম্যাম। টিউমারের নামগুলো পড়ে আসবা, আমি মরফোলজিটা একটু বুঝিয়ে দেব। ওকে ম্যাম। এমিলোব্লাস্টোমা এবং তোমরা ডায়াবেটিস মেলাইটাস আইটেম দাও। ডায়াবেটিস মেলাইটাস, আমার একটা কোশ্চেন। হ্যালো জি ম্যাম। হ্যালো ইনসান, জি ম্যাম। কি করবো বলো? রোল নাম কাকে কোশ্চেন করবো? আমার একটা কোশ্চেন আছে আজকে, কি আমাদের সাথে ম্যাম ওরা আছে বলেন না? না, ওপেন কোশ্চেন ম্যাম, ওপেন কোশ্চেন করেন। ওপেন কোশ্চেন, পরীক্ষার্থী আছে কিনা? পরীক্ষার্থী আছো? হ্যালো, পরীক্ষার্থী কে কে আছো বলো তাড়াতাড়ি। পরীক্ষার্থীদের কিন্তু পরীক্ষা পর্যন্ত থাকার কথা। তাকওয়া আরাফ আছো? সাইফুর রহমান মামুন, 9, 16, 25, 39, 41, 47, 61, কেউ নাই? ম্যাম আসসালামু আলাইকুম। বলো। ম্যাম আছি। হ্যাঁ, কাকে পেলাম? কি নাম ম্যাম বলো 25 না? আদিল কে হোসেন। আছো? 25 আদিল। আদিল আছো? ভেরি গুড আদিল। আর জি ম্যাম। কেউ নাই? ম্যাম সবাই আছে। একটা
WHO ক্রাইটেরিয়া অথবা এডিএ ক্রাইটেরিয়া তো যাবেই, সেটা আমি সেগুলোতে গেলাম না, যেগুলো বইয়ের কোশ্চেন। আমার কোশ্চেন হচ্ছে একটা রুগী আসলো তোমার কাছে দাঁত ফেলবে, ঠিক আছে? এখন জি, ma'am। দাঁত ফেলতে 35 বছরের চাইতে বেশি একটা রুগী আসলে কিন্তু তোমার এক নাম্বার ইয়ে হবে, দাঁত ফেলতে আসলো, তাহলে কিন্তু তোমাকে 30-এর বেশি হলে তাকে তোমার ডায়াবেটিস চেক করতে হবে। এখন এই রুগীটা কি কিভাবে স্যাম্পল দিতে পারবে? ডায়াবেটিস চেকের জন্য কি কিভাবে স্যাম্পল দেওয়া যাবে? জি ম্যাম। আদিল জি ম্যাম। বলো। হ্যাঁ বলো, যে তুমি চিন্তা করছো একটা রুগী আসলো, তুমি দাঁত ফেলবে রুগীটাকে, এখন তুমি তাকে ডায়াবেটিসের জন্য টেস্ট দিবা, এখন বলো কিভাবে দিবা, কি কি দিয়ে